Good night, all my student. আজকের আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের একটি প্রিয় একটি টপিক। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি এই টপিকটি নিয়ে আলোচনা করছি। তো ছাত্রছাত্রীরা, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। সম্পূর্ণ দেখার পরে তোমরা কমেন্ট করো যে তোমাদের কতটা ভালো লাগলো কি ভালো লাগলো না, এবং যদি তোমাদের তোমাদের ক্লাসের কোনো অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করব, তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। টপিকটি হলো লর্ড ম্যাকলে ও ভারতের ইংরেজি শিক্ষানীতি। বাণিজ্যিক স্বার্থে এদেশে এসে একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা স্থাপন করলেও ইংরেজদের সংস্পর্শে আসার ফলে ভারত ইতিহাসে এক নবযুগের সূত্রপাত হয়। পাশ্চাত্য সভ্যতা জরাজীর্ণ ভারতীয় সভ্যতা ও সমাজ জীবনের উপর এক চরম আঘাত হানে। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে যে নব ভারত গড়ে ওঠে তার মূলে ছিল পাশ্চাত্য শিক্ষা। চার্লস গান্ট নামে কোম্পানির এক অবসরপ্রাপ্ত কর্মচারী এদেশে সর্বপ্রথম একটি সুসংঘবদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান। 1792 খ্রিস্টাব্দে লিখিত এক পুস্তিকায় তিনি ভারতীয় সমাজ, ভারতীয় ধর্ম ও ভারতীয়দের চরিত্রের তীব্র নিন্দা করে বলেন যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলেই ভারতীয়দের পচনশীল সমাজ ও অধঃপতিত নৈতিকতা উন্নত হবে। বলা বাহুল্য, কোম্পানি সেদিন তার কথায় কোনো কর্ণপাত করেনি, কিন্তু ইংরেজি শিক্ষার দাবিকে আরও বেশি দিন অপেক্ষা করতে সম্ভব হলো না, অপেক্ষা করতে হলোই না। ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এদেশে ইংরেজদের আইন আদালত প্রতিষ্ঠিত হতে লাগলো। ইংরেজি বণিকরা নানা স্থানে তাদের বাণিজ্যগার অর্থাৎ বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে লাগলো। তাদের অধীনে কর্মরত ভারতীয়দের ইংরেজি জ্ঞানের প্রয়োজন ছিল। মধ্যবিত্ত বাঙালি চাকরি লাভের আশায় ইংরেজি শিক্ষার প্রতি আকর্ষণ বোধ করতে লাগলো। এই সুযোগে কয়েকজন বিদেশি কলকাতায় ইংরেজি শিক্ষার বিদ্যালয় খুলে বসল, কিন্তু এতে কোনো লাভ হলো না। ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের ভূমিকাই অতি গুরুত্বপূর্ণ ছিল। তবে অবশ্যই আমাদের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, ইংরেজ মিশনারিরা কিন্তু ভারতবর্ষে যে স্কুলগুলি অর্থাৎ যে পাশ্চাত্য শিক্ষার প্রচলন ঘটিয়েছিলেন তা মূলত খ্রিস্ট ধর্মের প্রচারের উদ্দেশ্যে। খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা ভারতের নানা অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে থাকেন। ভারতের মুদ্রা যন্ত্রের প্রবর্তন, প্রথম বাংলা সংবাদপত্র এবং বাংলা ও তামিল ভাষা ব্যাকরণ রচনার গৌরব তাদেরই। মিশনারিদের উদ্যোগে শিবপুরে বিশপ কলেজ, মাদ্রাজে খ্রিস্টান কলেজ, বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় উইলস্টন কলেজ। খ্রিস্টান মিশনারিদের সাথে এ সময় কয়েকজন মুক্তমনা ভারতীয় ও বিদেশির উদ্যোগে বেশ কয়েকটি বেসরকারি বিদ্যালয় স্থাপিত হয়।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, তোমরা বলো কে উল্লেখযোগ্য হতে পারে? রাজা রামমোহন রায়, আর কে? বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, আরও অনেকে। তারা স্থানে স্থানে বিদ্যালয় স্থাপন করে এবং নানা ধরনের পাঠ্যপুস্তক রচনার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার উন্নতি ঘটাতে সাহায্য করে। লর্ড উইলিয়াম বেন্টিকের শাসনকালে সরকারি শিক্ষানীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এই সময় টমাস ব্যাবিলটন ম্যাকলে নামে এক খ্যাতনামা পণ্ডিত তার আইন সচিব হয়ে ভারতে আসেন। তিনি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত হন। এ সময় এই কমিটি প্রাচ্য পাশ্চাত্য এই দুই রীতিতে শিক্ষাদান বিভক্ত করে ফেলেন। অর্থাৎ তাঁর সময়কালে, ম্যাকলের সময়কালে ভারতবর্ষে শিক্ষানীতি দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে, এক প্রাচ্য আর এক পাশ্চাত্য। তোমরা নিশ্চয়ই পড়েছ প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব। যদি তোমরা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি তা নিয়ে একটা আলোচনা আমার কাছ থেকে জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি মিনিমাম 25টি কমেন্ট যদি দেখতে পাই, হ্যাঁ তোমরা জানতে চাচ্ছ, তাহলে আমি প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব নিয়ে একটি ভিডিও করব। যাই হোক, 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি ম্যাকলে তার বিখ্যাত প্রস্তাব বড়লাটের কাছে পেশ করেন, যেখানে তিনি লিখেন, প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করে সরকারি পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত প্রকাশ করেন। তার মতে প্রাচ্যের শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং তা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার থেকে সম্পূর্ণভাবে নিকৃষ্ট। তিনি বলেন যে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃত হলে তা ক্রমে নিম্ন পরিশ্রুত নীতি অনুযায়ী ধীরে ধীরে জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছ, যাকে বলা হয় চুঁইয়ে পড়া নীতি। যেভাবে ভূপৃষ্ঠের বৃষ্টির জল পড়ার পর সে চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভে গিয়ে ভূগর্ভস্থ জলে পরিণত হয় এবং যে জল আমরা আমাদের পান করার উপযুক্ত হয়ে ওঠে, তিনি সেই কথাটিই বলছেন। তিনি আরো বলেন, অর্থাৎ তার লক্ষ্য ছিল, তিনি এই যে লক্ষ্যের কথা তিনি উল্লেখ করেন, সাংস্কৃতিক বিজয় করাই ছিল তার লক্ষ্য। তিনি বলেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে এমন এক ভারতীয় গোষ্ঠী তৈরি হবে যারা রক্তে বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। তারাই পরে জনগণের মধ্যে নতুন জ্ঞান প্রচার করবে এবং ইংরেজি শিক্ষার ফলে ভারতে নব জাগৃত আসবে। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছি তিনি কোন কথাটার ইঙ্গিত করছেন, যে ভবিষ্যতে স্বাধীনতার পরে যখন ভারতীয়রা শাসন করবে, সেই তারাই শাসন করবে যারা এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে, যারা ইংরেজদের দ্বারা ভারতীয়দের ইংরেজিতে তৈরি করবে, অর্থাৎ ইংরেজ বানাবে। তাই তো আমরা দেখছি স্বাধীনতার পরে কারা শাসন করেছে। যাই হোক, ও কথা বাদ দিয়ে আমরা আমাদের টপিক নিয়ে আলোচনা করি। ম্যাকলের এই যুক্তির ফলে ইংরেজি শিক্ষার সমর্থককারীরা জয়যুক্ত হন, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটবে ভারতবর্ষে, পাশ্চাত্য শিক্ষার অগ্রগতি ঘটবে এবং সরকার শিক্ষা খাতে যে ব্যয় করবে তা কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করবে, অর্থাৎ পাশ্চাত্যবাদীরা জয়লাভ করে।
1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করলেন। 1830 খ্রিস্টাব্দের পর থেকে সরকারি বেসরকারি উদ্যোগে যে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্যে, সেখানে কিন্তু কোনো একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা দান করা হতো না। বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন পাঠ্যক্রম ছিল। পরবর্তীকালে 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের নির্দেশনামা নামে পরিচিত। আবার অনেকেই নির্দেশনামাকে বলছেন ম্যাগনা কার্টা। এই নির্দেশনামার উপর ভিত্তি করেই মূলত আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সমগ্র শিক্ষা ব্যবস্থাকে তিনি 5টি শ্রেণীতে ভাগ করার নির্দেশ দেন। এই নির্দেশনামায় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ প্রতিষ্ঠা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে তিনি বলেন, নারী শিক্ষার প্রসার এবং সাধারণ শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে ব্যবহার করতে হবে। সেই সঙ্গে সঙ্গে তিনি শিক্ষক শিখন ও মেধাবৃত্তি দানের কথাও তিনি উল্লেখ করেছিলেন তার নির্দেশনামাতে। এই সিদ্ধান্তের ফলে লর্ড ডালহৌসির প্রত্যেক প্রদেশের জনশিক্ষা দপ্তর স্থাপন করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1882 খ্রিস্টাব্দে লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। স্যার জেমস উইলিয়াম কোলভিল তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু শর্ট কোয়েশ্চন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। প্রত্যেকে মনে রাখার চেষ্টা করো, খাতাতে লিখে নাও। তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিই। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে কিভাবে কম পড়াশোনা করে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করে মুখস্থ না করে গাদা গাদা নোট না পড়ে কত সহজে ইতিহাসে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 90+ নাম্বার পাওয়া যায়, সেই টিক্সগুলি নিয়ে, সেই পদ্ধতিগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের মধ্যে যদি কেউ ওই টিক, ওই পদ্ধতি ফলো করতে চাও, জানতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি যদি দেখি হ্যাঁ তোমাদের কমেন্ট ভালোভাবেই আমি পাচ্ছি, তোমরা কমেন্ট করছো এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা মনোযোগ সহকারে শুনছো, তাহলে আমি অবশ্যই তোমাদের ওই ট্রিক ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের বলছি, এই পদ্ধতি সম্পূর্ণ পরীক্ষামূলক। আমি পরীক্ষা করেই দেখেছি। আমার স্টুডেন্টদেরকে আমি গত 2 বছর ধরে ওই পদ্ধতি ফলো করে আমি এবছর ওই পদ্ধতি কেবলমাত্র 70% ফলো করতে পেরেছিলাম। কারণ আমি পদ্ধতিটা শুরু করেছিলাম একটু সেশনের একটা পর দিয়ে, প্রায় 3-4 মাস পর থেকে। তাতে আমি প্রায় 90% সাকসেস লাভ করেছি। উচ্চ মাধ্যমিকে আমার কাছ থেকে 22 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সব থেকে লোয়েস্ট মার্কস 72।
হাইয়েস্ট 88 এবং তোমরা অবাক হবে 22 জনের মধ্যে 80-র উপর নাম্বার পেয়েছে 9 জন স্টুডেন্ট। বুঝতে পেরেছ? 70% ফলো করিয়ে যদি আমি আমার এই রেজাল্ট করাতে পারি, আমি যদি 90% 95% পর্যন্ত এই পদ্ধতি ফলো করাতে পারি, যে পদ্ধতি নিয়ে তোমাদের পরবর্তী ভিডিও আলোচনা করব, যে ট্রিকগুলি নিয়ে পরবর্তী ভিডিও আলোচনা করব, তা আমি যদি ফলপ্রসূ করাতে পারতাম বা পারি, এবছর আমি ওই একই পদ্ধতি ফলো করে চলেছি। আমি আশা রাখি এবছর আমার সফলতা অনেক বেশি হবে। তোমরা এবছর মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ইতিহাসে একটা ভালো নাম্বার পাও, তার জন্য অবশ্যই তোমাদের ওই ট্রিক, এই পদ্ধতি ফলো করতে হবে। আর তার জন্য তোমরা অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমাদের আলোচনার বিষয় একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। 19 শতকের সূচনায় ভারতে নারী শিক্ষার বিশেষ কোনো প্রসার ঘটেনি। এদেশে নারী শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিরাই প্রথমে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তবে হ্যাঁ, ঠিক পরবর্তীকালে বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়ের উদ্যোগে অনেকগুলি নারীদের জন্য বিদ্যালয় নির্মাণ হয়। মূলত 1849 খ্রিস্টাব্দে ভারত সরকারের আইন সদস্য ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তার উদ্যোগে ওই বিদ্যাসাগরের চেষ্টায় হিন্দু বালিক বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে নদিয়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর মিলে মোট 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আমরা শেষ করলাম লর্ড ম্যাকলে ও ভারতে ইংরেজি শিক্ষা বিস্তার সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান নিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে কেবলমাত্র একটি আলাদা ভিডিও নিয়ে আমি আলোচনা করব বিদ্যাসাগরের নারী শিক্ষা বিস্তার সম্পর্কে। কারণ আমাদের এই ভিডিওতে নারী শিক্ষা বিস্তার সম্পর্কে খুব সামান্য আলোচনা করেছি আমি। চলো আজকের মতো এখানেই। গুড নাইট। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, তোমরা বাড়িতেই থেকে পড়াশুনো করো।